গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম আনিসুল হকের উপন্যাস মা। পড়ছি এর পঞ্চম পর্ব। সাফিয়া বেগমের শরীরটা খারাপ, শ্বাস নিতে কষ্ট হয়। রাত্রিবেলা কাশির গমকে ঘুম আসতে চায় না। একটুক্ষণ চোখ জোড়া লাগতে না লাগতেই আবার কাশির চোটে তিনি জেগে ওঠেন। বুকের মধ্যে টান পড়ে, তার পাঁজর হাঁপড়ের মতো ওঠানামা করে। হাঁ করে তিনি শ্বাস নেন, শ্বাস ছাড়েন গোয়ারের মতো। চোখ পানিতে ভরে ওঠে, বিছানায় বসে থাকেন। তার অসুখটা যে বেড়েছে এই খবর তিনি আজাদকে জানান নাই। খবর পেলে ছেলে উতলা হয়ে পড়বে, পড়াশোনা বাদ দিয়ে ছুটে আসবে মাকে দেখতে। শরীর তো যন্ত্রেরই মতো, মাঝে মধ্যে একটু বিগড়াবেই। তাই নিয়ে একেবারে ডাক্তার ডাকরে, হাসপাতালে চলরে, আত্মীয় স্বজনদের খবর দেওয়ারে করে জগৎটাকে আছড়ে পিছড়ে মারার তো দরকার নাই। নীরবে সহ্য করতে পারলে আর কিছুই লাগে না। কিন্তু এবার ব্যারামটা তাকে সাঁড়াশির মতো করে চেপে ধরেছে। মনে হচ্ছে এইটুকুন শরীর এতটা ধকল এই যাত্রা সইতে পারবে না। ডালু ডাক্তার ডেকে এনেছিল, ডাক্তার ওষুধ দিয়েছে, ভালো ভালো খেতে বলেছে। অসুখ বেশি হলে বলেছে হাসপাতালে নেবার জন্যে। কিন্তু সাফিয়া বেগম টাকা খরচ করতে চান না। ব্যাংকের ফোল্ডে তার গয়না জমা আছে। এখন তার চিকিৎসার জন্যে সেই গয়নার কিছুটা তুলে বেচতে তার মন থেকে সাড়া আসে না। ছেলের পড়ালেখার খরচের জন্য টাকা খরচ করা যায়, গয়নাও বিক্রি করা যায়, কিন্তু নিজের চিকিৎসার জন্য কি তা করা যায়? গয়না কি তার, নাকি তার ছেলের বউয়ের? আজকের রাতটা মনে হয় আর পার হবে না। এতটাই কষ্ট হচ্ছে সাফিয়া বেগমের। বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে, বাতাসে জলকোনা উড়ে উড়ে বেড়াচ্ছে। তাতেই তার শ্বাসকষ্টটা বেড়ে গেছে। একটা ওষুধের ভাপ মুখে টেনে নাকে নিতে হয়। দাম বেশি বলে তিনি সেটা সাধারণত ব্যবহার করেন না। সেটা এখন হাতের কাছে থাকলে ভালো হতো। বিছানায় বসে থেকে অতি কষ্টে তিনি শ্বাস টানেন। আজকের রাতটা কি আর পার হবে না? তখন তার খুব আজাদকে দেখতে ইচ্ছা হয়। শরীরটা তার আর চলছে না। কি জানি, যদি না টেকে, যদি আজ রাতেই তার মৃত্যু লেখা থাকে, তাহলে তো আর আজাদের মুখটা তিনি মরার আগে দেখতে পাবেন না। ছেলেকে খবর না দেওয়াটা মনে হয় ভুলই হল। শেষ রাতে সাফিয়া বেগমের কাশির গমক খুব বেড়ে গেলে মহুয়ার ঘুম ভেঙে যায়। সে উঠে দেখে আম্মার প্রাণ বুঝি যায়। সে ডালুকে খবর দিলে ডালু এসে তাকে ঘুমের ওষুধ ডাবল ডোজ খাইয়ে দেয়। কাশি তাতেও কমে না, শরীর নিস্তেজ হয়ে পড়ে। একসময় সাফিয়া বেগম ঘুমিয়ে পড়েন। ঘুমের আগে তিনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেন। তার মনে হয় এই ঘুমই তার শেষ ঘুম, তিনি আর কোনোদিন জাগবেন না। ঘুমের আগে তিনি আজাদের মুখটা মনে করবার চেষ্টা করেন, কিন্তু তার বড়বেলার চেহারাটা কিছুতেই তার মনে আসে না। কেবল ছোটবেলায় যখন সে কেবল স্কুলে যেতে শুরু করেছে সেই সময়ের চেহারাটা মনে আসে। স্কুলের ব্যাগ কাঁধে, পায়ে কেটস, আজাদ ফিরছে। ঘুম ভেঙে গেলে তিনি দেখতে পান তার শিয়রের কাছে বসে আজাদ। তার ধন্দ লাগে, তিনি কি জেগে আছেন নাকি স্বপ্ন দেখছেন, নাকি এটা ঠিক মরজগৎ নয়, তিনি অন্য কোথাও। শরীর খুবই দুর্বল, জোর পাওয়া যাচ্ছে না একটু, কিন্তু ধীর গলায় কে যেন ডাকছে। এই যে ঠিক আজাদেরই গলা। তিনি চোখ খোলেন, দেখেন তার মুখের ওপর আজাদের মুখ। তিনি বলেন, আজাদ, কখন এলে বাবা? এই তো এখনই, তুমি ঘুমাও। মার মনটা প্রশান্তিতে ভরে ওঠে। ঘুমটা চোখ থেকে পুরোপুরি উবে যায়। তিনি উঠে বসার চেষ্টা করেন। আজাদ বলে, না, তুমি শুয়ে থাকো, তোমার শরীর এতটা খারাপ, তুমি আমাকে খবর দাওনি কেন? কেন আমাকে লোকমুখে তোমার অসুখের খবর পেতে হলো? কি এমন অসুখ? এমনি ভালো হয়ে যাবে। এমনি এমনি অসুখ ভালো হয়? তোমাকে হসপিটালে নিয়ে চিকিৎসা করাতে হবে। তুই এসেছিস, আমি এখন এমনি ভালো হয়ে যাব। মা উঠে পড়েন, বলেন, আজাদ এসেছে, আর আমি শুয়ে থাকব নাকি? সবাই তাকে নিষেধ করে রান্নাঘরে হেসেলের ধারে যেতে। চুলার গরমে তার শরীর খারাপ করবে, কিন্তু কে শুনে কার কথা? তিনি সন্ধ্যার মধ্যেই রান্নাঘরে ঢুকে পড়েন। ছেলের কিছু প্রিয় খাবার আছে, তিনি লেগে পড়েন তারই একটা দুটো পদ রান্নায় মহুয়াকে সাহায্য করতে। ছেলের আকস্মিক আগমনের উৎসাহে শরীরটা তার দাঁড়িয়ে যায়। রান্নাঘরের কাজটা ভালোই এগোয়, কিন্তু রাতের বেলায় শরীর তার খাজনা আদায় করে নিতে থাকে। তিনি ভয়াবহ রকম অসুস্থ হয়ে পড়েন। মহুয়া কচি কাঁদতে থাকে। আজাদ ছুটে যায় রাস্তায়। একটা ফোন করা দরকার।
দরকার একটা অ্যাম্বুলেন্স। মাকে হাসপাতালে নিতে হবে এক্ষুনি। অ্যাম্বুলেন্স পাওয়া যায় না, কিন্তু ফোন করে সে তার বন্ধু ফারুকের গাড়িটা পেয়ে যায় ড্রাইভার সমেত। মাকে নিয়ে সে সোজা চলে যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সারাটা রাস্তা সে শুধু আল্লাহর নাম জপতে থাকে। কেবিন খালি পাওয়া যায়। মাকে সে ভর্তি করিয়ে দেয় কেবিনে। সারা রাত সে বসে থাকে মার শয্যা পাশে। রাত বাড়ে, চারদিক নিস্তব্ধ হয়ে আসে। ঘড়ির কাঁটার টিকটিক আর মার শ্বাস নেবার শব্দ শোনা যায়। আজাদ আল্লাহকে বলে, হে আল্লাহ, আমার মাকে তুমি বাঁচিয়ে রাখো। আমার মা বড় দুঃখী। তিনি আমার জন্য অনেক দুঃখ কষ্ট লাঞ্ছনা সহ্য করেছেন। আমাকে কষ্ট করে লেখাপড়া শিখিয়েছেন। তার কষ্টের পালা তিনি অতিবাহিত করেছেন। এখন আমার পালা। আমি করাচিতে ব্যবসা শুরু করেছি। কিছু কিছু লাভও হচ্ছে। ভবিষ্যতে এমএটা শেষ করে পুরোপুরি আয় করতে লেগে যাব। ভালো বাসা নেব, মাকে সেই বাসায় তুলব। মাকে আর কষ্ট করতে হবে না। এই সময়টায় মাকে তুমি নিও না। মাকে বাঁচিয়ে রাখো, তাকে সুস্থ রাখো, তাকে নীরোগ রাখো, তাকে সুখে রাখো, তাকে শান্তিতে রাখো। আজাদ বিড়বিড় করে প্রার্থনা করে আর তার দু চোখের কোল বেয়ে গরম জল গড়াতে থাকে। দুদিন পরে মা কিছুটা সুস্থ হলে সে মার সামনে হাজির করে ব্যাংকে গচ্ছিত রাখা সোনার গয়না তোলার কাগজ। বলে, সাইন করো। কেন সাইন করব কেন? গয়না তুলতে হবে। না, আমি সাইন করব না। কেন করবা না কেন? এই গয়না আমার না। আমি এটা আমার চিকিৎসার জন্য খরচ করতে পারব না। এই গয়না তোমার না? এগুলো না তুমি তোমার বিয়ের সময় পেয়েছিলে তোমার বাপের বাড়ি থেকে? পেয়েছিলাম, কিন্তু এগুলো আমার জন্য খরচের কোনো অধিকার আমার নাই। মানে? এগুলো তোর বউয়ের হক। আমি এগুলো তার জন্য জমা করে রেখেছি। এগুলো আমি তোর বউয়ের হাতে তুলে দিতে চাই। আজাদ কাঁদবে না হাসবে বুঝতে পারে না। এই মহিলা তো আচ্ছা বাতিকলা। কবে আজাদ বিয়ে করবে, কবে তার বউ হবে, তার জন্য সে গয়না জমিয়ে রেখেছে, আর নিজে বিনা চিকিৎসায় মরতে বসেছে। দেখো মা, তুমি যদি এখনই সাইন করলা তো করলা, না করলে আমিও তোমার ছেলে। আমার কিন্তু তোমার মতোই জেদ। সোজা দুই চোখ যেদিকে যায় চলে যাব, আর কোনোদিন আসব না। করো সাইন। তোমার এত গয়না দিয়ে কি হবে? 2 ভরি এখনই বেচি, বাকিগুলো তো থাকলই। মা কাগজে স্বাক্ষর করে দিলে ব্যাংক থেকে গয়না তুলে 2 ভরি সোনার জিনিস বিক্রি করে দিয়ে বেশ কিছু টাকা জোগাড় করা যায়। তা থেকে চিকিৎসার ব্যয় নির্বাহ করে যা বাঁচে তা আজাদ রেখে দেয় মহুয়ার হাতে। মার যখন যা লাগে তা যেন এই টাকা দিয়ে সে কিনে দেয়। আজাদ ঢাকায় ফিরে এসে যখন হাসপাতাল, ডাক্তার, ব্যাংক ইত্যাদি নিয়ে ব্যস্ত, তখন পূর্ব পাকিস্তান ধীরে ধীরে ফুঁসে উঠছে। আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার পর্ব শুরু হয়ে গেছে। 6 দফা দাবিও পূর্ব বাংলায় জনপ্রিয় হয়ে উঠছে। রেডিও টেলিভিশনের রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধ করে জারি করা আদেশের প্রতিবাদে এ অঞ্চলের শিল্পী সাহিত্যিকেরা নানা রকম প্রতিবাদী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এমনকি ঢাকায় বসবাসকারী উর্দুভাষীদের পক্ষ থেকে 9 জন লেখক ও 2টি প্রতিষ্ঠান রবীন্দ্রপক্ষ সমর্থন করে বিবৃতি দিয়েছেন। যদিও অচিরেই সরকার তাদের রবীন্দ্রবিরোধী আদেশ প্রত্যাহার করে নেয়, তবু সারা প্রদেশে সভা সমাবেশ মিছিল চলতেই থাকে। এইসব ঘটনা নিয়ে আজাদের কোনো কোনো বন্ধু ব্যস্ত হয়ে পড়ে। মেনন গ্রুপ, মতিয়া গ্রুপ, ছাত্র ইউনিয়নের সঙ্গেও সংশ্লিষ্ট কেউ কেউ। আজাদ ব্যস্ত তার মাকে নিয়ে, বন্ধুদের কেউ কেউ ব্যস্ত দেশমাতার জন্যে। আজাদের আর করাচি ফিরে যাওয়া হয় না। সে সিদ্ধান্ত নেয় সে ঢাকাতেই থেকে যাবে, ঢাকাতেই ব্যবসা বাণিজ্য করবে। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে সে এমএটা সম্পূর্ণ করবে। মাকে সে জানায় তার সিদ্ধান্তের কথা। মা বলেন, না, কেন তুই যাবি না? আমার জন্যে? না, তা হবে না। আমার জন্যে তোর লেখাপড়ার ছেদ পড়বে, এটা আমি হতে দেব না। তুই অবশ্যই করাচি যাবি। আজাদ বলে, না তো, তোমার জন্যে না তো। আমি যাচ্ছি আমার নিজের জন্য। করাচি আমার ভালো লাগে না, পশ্চিম পাকিস্তান আমার ভালো লাগে না, উর্দু বলতে আমার ভালো লাগে না, রুটি ছাতু খেতে আমার ভালো লাগে না। মা বলেন, করাচিতে তোর বুঝে খুব কষ্ট হয়? আজাদ বলে, হয়। কেমন কষ্ট এটা ঠিক বোঝানো যাবে না। ধরো আমাকে না দেখলে তোমার কষ্ট হয় না, এরকম কষ্ট। নিজের দেশ হলো আমার নিজের দেশ। পশ্চিম পাকিস্তান আমাদের নিজের দেশ না। না, তুমি ওদেরকে আপন ভাবতে পারো, ওরা ভাবে না। তাহলে তুই কি করবি? যাবি না আর? না, ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যাবক্ষণ। মা মনে মনে খুশি হন। আজাদকে চোখের আড়াল করতে কি তার ভালো লাগে? তবে সেটা তো তার নিজের স্বার্থ। তার নিজের স্বার্থে তিনি ছেলের পড়াশোনার পথে অন্তরায় হতেন না।
আজাদ টমাস মানের লেখা দি ম্যাজিক মাউন্টেন পড়ছিল। সম্প্রতি সে পেঙ্গুইনের মডার্ন ক্লাসিক সিরিজের এই বইটা কিনেছে ৩১১ সরকারি নিউ মার্কেটের গ্রিন বুক সেন্টার থেকে। কদিন হল মার শরীর অনেকটা ভালো। মা আগের মতোই হাঁটাচলা করছেন। ছেলের জন্য নিজ হাতে ভালোমন্দ কোনো কিছু রাধা হয় নাই ভেবে তিনি অস্থির। বারবার করে বলছেন, ডালু ও ডালু, একটু বাজার সদ্দা কর না বাবা, আমি একটু রাধি। আজাদ বলে দিয়েছে, খবরদার মা, হাঁপানি নিয়ে চুলার ধারে যাওয়া একদম মানা, ডাক্তার শুনলে মেরে ফেলবে। মাকে আজকে আর আটকে রাখা যাচ্ছে না। তিনি রান্নাঘরে ঢুকে পড়েছেন। ভালো ভালো রান্না হচ্ছে। ডাকপিয়ন চিঠি দিয়ে যায়, আজাদের নামে আসা চিঠি। জায়েদ চিঠিটা গ্রহণ করে, দৌড়ে দিয়ে যায় আজাদকে। হাতের লেখা দেখেই আজাদ বুঝতে পারে বাশার লিখেছে। চিঠিটা দেখে তার ভালো লাগে, আবার সে খানিক লজ্জিত বোধ করে। বাশার বেশ কটা চিঠি তাকে লিখল, কিন্তু সে তার উত্তর দিতে পারে নাই, কারণ মার অসুখ, তার ব্যস্ততা, আর চিঠি লেখার ব্যাপারে তার আলস্য। করাচি থেকে মাকে সে বহু চিঠি লিখেছে বটে, কিন্তু ঢাকায় এসে বন্ধুকে চিঠি লেখাটার সঙ্গে তার তুলনা চলে না। প্রথমত, মানুষ বিদেশে গেলে মারাত্মকভাবে ভুগতে থাকে আত্মপরিচয়ের সংকটে। তার মনে হতে থাকে সে যেন নাই হয়ে যাচ্ছে। ডুবন্ত মানুষ যেমন খড়কুটো পেলেও আঁকড়ে ধরে, প্রথম প্রথম প্রবাস জীবনে প্রবেশ করা মানুষ তেমনি দুহাতে খুঁজে ফেরে তার যত শেকড় বাকড় ডালপালা। আমি আছি, আমি আছি, তোমরা আমাকে ভুলো না। আর তাছাড়া মার সঙ্গে তার যে সম্পর্ক, এটা আর কারো সঙ্গে তার সম্পর্কের পাশে তুল্য হতে পারে না। করাচি থেকে হরতালের দিনগুলোতে মাকে সে একবার লিখেছিল, মা কেমন আছো? আমি ভালোভাবেই পৌঁছেছি এবং এখন ভালোই আছি। হরতাল বন্ধ হয়ে গেছে, রীতিমতো ক্লাস হচ্ছে। পরীক্ষা শীঘ্রই শুরু হবে। দোয়া করো, তোমার দোয়া ছাড়া কোনো উপায় নাই। আমি নিজে কি ধরনের মানুষ আমি নিজেই বুঝতে পারি না। আচ্ছা, তুমি বলো তো, সব দিক দিয়ে আমি কি ধরনের মানুষ? আমি তোমাকে আঘাত না দেওয়ার অনেক চেষ্টা করি। তুমি আমার মা দেখে বলছি না, তোমার মতো মা পাওয়া দুর্লভ। এই বিংশ শতাব্দীতে তোমার মতো মা যে আছে কেউ বিশ্বাসই করবে না। আমি এগুলি নিজ হৃদয় থেকে বলছি, তোমার কাছে ভালো ছেলে সাজবার জন্যে নয়। যদি আমি পৃথিবীতে তোমার দোয়ায় বড় বা নামকরা হতে পারি, তবে পৃথিবীর সবাইকে জানাবো তোমার জীবনী, তোমার কথা। আমি ভালো পড়াশোনা করার চেষ্টা করছি এবং অনেক দোয়া দিয়ে চিঠির উত্তর দিও। ইতি, তোমার অবাধ্য ছেলে আজাদ। আজাদ সত্য সত্য বিশ্বাস করে তার মার মতো মা আর হয় না। বিশ্বাস করে এই মায়ের জীবনী লিখিত হওয়া উচিত। সে যদি কোনোদিন নাম করা হয়, তাহলেই কেবল এই মায়ের জীবনী লিখিত হওয়া সম্ভব। সে লিখবে, লোকে পড়বে। দেখো, অমন যে বিখ্যাত লোক আজাদ, তার মায়ের আছে সংগ্রামের এক আশ্চর্য কাহিনী। সেই মাকে সে চিঠি না লিখে পারে। বাশারকেও সে খুব পছন্দ করে, তার চিঠির উত্তরও সে দিতে চায়, দেওয়া হয়ে ওঠে না আর কি। ৭-৫ ভাবতে ভাবতে আজাদ বাশারের চিঠি খোলে। বাশার লিখেছে, আজাদ, প্রীতি আর শুভেচ্ছা রইল। একাধিক পত্র লিখেও কোনো উত্তর পেলাম না আমরা। রানাও দুঃখ করে কখনো। আশা করি আল্লাহর কৃপায় ভালো আছো। তোমার ভর্তির কি হলো? বর্তমানে কোথায় আছো আর কি বা করছো? কিছুদিন পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্স ডিপার্টমেন্টের শিক্ষক ছাত্ররা করাচি এসেছিল ইকোনমিক্স সেমিনারে। আমরাও তোমাকে আশা করেছিলাম, তাই সেই রাত্রে এয়ারপোর্টেও গিয়েছিলাম রানা আর আমি। আনোয়ারও তোমাকে স্মরণ করে মাঝে মাঝে। আমরা এক প্রকার, তোমরা কেমন? সামনের জুনের ১০ তারিখ থেকে আমার এক্সাম শুরু, দোয়া করো। যাক, হোস্টেলে তোমার বেশ কিছু টাকা জমা আছে। তুমি একটা অথরাইজড লেটার আমার নামে পাঠিয়ে দিও। লেটারটাতে প্রভোস্টকে অ্যাড্রেস করো। তোমার মা বাবাকে আমার সালাম দিও। তোমার বন্ধুবান্ধবকে আমার শুভেচ্ছা জানিও। ফরিদের খবর কি? ওকে আমার কথা বলো। নববর্ষের শুভেচ্ছা নিও। ইতি, বাশার। পত্রের উত্তর দিও, রানাকে লিখো কিন্তু। চিঠি পড়ে আজাদের করাচির দিনগুলোর কথা মনে পড়ে যায়। রানা, আনোয়ার, এরা সবাই তাকে অনেক ভালোবেসে ফেলেছিল। আসলে বাঙালি সমিতি করতে গিয়ে এদের সবার সঙ্গে সে বেশ প্রীতির বন্ধনে জড়িয়ে গেছে। ওরা এবার পয়লা বৈশাখ নববর্ষে নিশ্চয়ই বড় অনুষ্ঠান করবে। ঢাকাতেও ছায়ানট এবার রমনায় বড় করে রবীন্দ্রসঙ্গীতের আসর বসিয়েছিল। কেন যে সরকার এসবে বাধা দেয়? বাধা যত বড় হবে, বাধা ভাঙা স্রোত তত প্রবল হবে। তার সামনে কিছুই টিকবে না। আয়ুব খান একটা গাধা, মোনায়েম খান আরেকটা বড় গাধা।
মা ডাকে, বাবা গোসল করে তারপর খাবি? তাই খাই। যা তাহলে গোসল করে আয়। তোর বন্ধুদের কেউ আজকে যে এলো না? কি জানি, গন্ধ পায় নাই বুঝি, পেলেই আসবে। আজাদ গোসল করতে যায়। বড় গরম পড়েছে, বৈশাখ মাস, গুমোট গরম। মনে হয় ঝড় আসবে। মাঝে কেন গেল এই গরমের মধ্যে রান্নাবান্না করতে? আবার না তার হাঁপানির টান ওঠে। গোসল করতে বেশ আরাম লাগে, গায়ে অনেকক্ষণ ধরে পানি ঢালার ইচ্ছা হয়, কিন্তু এটা করা উচিত হবে না। এই বাসায় আবার পানির সমস্যা, হিসাব করে পানি খরচ করতে হয়। গোসল করে বেরিয়ে বাইরে এসে দেখে আকাশ কালো মেঘে ছেয়ে গেছে। এক্ষুনি ঝড় আসবে, কালবৈশাখী ঝড়। বাতাস বইতে শুরু করেছে, ঠান্ডা বাতাস, মেঘের ছোঁয়া লাগা ভেজা বাতাস, কিন্তু সাথে ধুলাবালিও প্রচুর। মা বলছেন, এই জানলা বন্ধ কর, ঘরে গিয়ে বস, ধুলা ঢুকে পড়ল। আজাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। মালিবাগের বাসা থেকে তারা চলে এসেছে তেজকুনিপাড়ায় আরেকটু ভালো বাসায়। মালিবাগের বাসাটা একেবারেই জাতা ছিল। পড়াশোনার পাশাপাশি আজাদ চেষ্টা করছে একটা ব্যবসা দাঁড় করাতে। এর মধ্যে ক্লাস করতে বিশ্ববিদ্যালয়ে যায় সে। ক্লাস করে বন্ধুদের সঙ্গে আড্ডা দেয়। ব্যবসা থেকে অল্প বিস্তর টাকা আসছে, ফলে তার বন্ধুদের অনেকের চেয়েই সে সচ্ছল। স্টেডিয়ামে প্রভিন্সিয়াল হোটেলে গিয়ে বিরিয়ানি খাওয়ানোর বেলায় তার নামটাই আগে আসে। এ কারণে বন্ধুদের মধ্যে তার জনপ্রিয়তাও আছে। ফারুক বলে, চল দোস্ত, বিকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে যাই। কেন? ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে কি? ফাংশন আছে, লেখক সংঘের অনুষ্ঠান। ফারুকের আবার লেখালেখির বাতিক আছে, সে লেখক সংঘের অনুষ্ঠান থেকে বঞ্চিত হতে চায় না। আজাদ বলে, লেখকদের ফাংশনে গিয়ে আমি কি করব? আমি তো লেখক না, আমি বড়জোর দলিল লেখক সমিতির মেম্বার হতে পারি। আরে মেয়ে আসবে অনেক, চল জায়গা। মেয়ে দেখার লোভেই আজাদ, ফারুক, ওমর সবাই মিলে বিকালে গিয়ে হাজির হয় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে। পাকিস্তান লেখক সংঘের আয়োজনে এই অনুষ্ঠান হচ্ছে, 5 দিন ধরে হবে। অনুষ্ঠানের নাম মহাকবি স্মরণ উৎসব। রবীন্দ্রনাথ, ইকবাল, গালিব, মাইকেল মধুসূদন আর নজরুলকে নিয়ে এক একদিন অনুষ্ঠান হবে। আজকে পালিত হচ্ছে রবীন্দ্রনাথ দিবস, আগামীকাল ইকবাল দিবস, পরশু 7 জুলাই 1968 গালিব দিবস, 8 জুলাই মাইকেল দিবস আর 9 জুলাই নজরুল দিবস পালিত হবে পরপর। বর্ষাকাল। আজকে সারা দিন বৃষ্টি হয় নাই, তবে আকাশে মেঘ থাকায় গরমটা বেশি লাগছে। আজাদরা যখন ঢোকে তখন আনিসুজ্জামান প্রবন্ধ পড়ছেন। ফারুক মন দিয়ে বক্তৃতা শুনে। আনিসুজ্জামান চমৎকার পাঞ্জাবি পরে এসেছেন, তাকে দেখতেও লাগছে নায়কের মতো। ফারুক আনিসুজ্জামানের বক্তৃতা শুনে মুগ্ধ, যেমন সুলিখিত তেমনই সুপঠিত। আনিসুজ্জামানের গলার স্বরও মাশাআল্লাহ লাজবাব। রবীন্দ্রনাথ যে বাংলা ভাষাটাকে দাঁড় করিয়ে দিয়েছেন এ ব্যাপারে তার কোনোই সন্দেহ নাই, তবে প্রবন্ধের দিকে তেমন মন নাই আজাদের। সে উসখুস করে। ওমর বলে, দোস্ত, বাম দিক থেকে 3 নম্বর মায়াটাকে দেখ। বক্তৃতা শেষ। এবার ঘোষকের আগমন। উপস্থাপনার দায়িত্ব পালন করছেন আতিকুল ইসলাম। তিনি বলেন, এবার আবৃত্তি করবেন গোলাম মোস্তফা। করতালি মুখর হয়ে ওঠে মিলনায়তন। গোলাম মোস্তফা সিনেমার নায়ক, টিভিতেও নাটক করেন, তাকে অনেকে চেনে। গোলাম মোস্তফা না দেখেই রবীন্দ্রনাথের কবিতা মুখস্থ আবৃত্তি করতে থাকেন। প্রথমে তিনি আবৃত্তি করেন প্রশ্ন, ভগবান তুমি দুধ পাঠায়ও বারে বারে দয়াহীন সংসারে। এই কবিতাটা তেমন বড় নয়। তারপরে তিনি শুরু করেন পৃথিবী, আজ আমার প্রণতি গ্রহণ করো পৃথিবী, শেষ নমস্কারে অবনত দিনাবসানের বেদিতলে। এত বড় কবিতা তার মুখস্থ, এ যে দেখছি শ্রুতিধর। ভদ্রলোক আবৃত্তি করেনও ভালো। আজাদের মনটা ভালো হয়ে গেল। ওমর উঠে একবার সামনে গিয়ে আবার ফিরে আসে। তার চোখে যে মেয়েটা পড়েছে তাকে সামনে থেকে দেখাটাই বোধ করি তার উদ্দেশ্য। গোলাম মুস্তফার আবৃত্তি শেষ হলে আজাদ বলে, চল যাই, গরম। ফারুক বলে, মনিরুজ্জামান আর সিকান্দার আবু জাফরের আবৃত্তিটা শুনে গেলে হয় না? হয়। ওমর ফিরে এসে বলে, সে মেয়েটাকে কেমন দেখল তার রিপোর্ট পেশ করার জন্য জিভ গোল করে তালুতে একটা শব্দ করে, মানে দোস্ত, জিনিসটা জবর। অনুষ্ঠান শেষ করে বাইরে বেরিয়ে এসে তারা দেখে বৃষ্টি পড়ছে। মুশকিল হল তো। আজাদ বলে, বর্ষাকাল, বৃষ্টি তো হবেই। ফারুক অবলীলায় বৃষ্টির মধ্যে গিয়ে দাঁড়ায়। চলে আয়, ভিজতে ভিজতে যাই। ওমর বলে, না, আরেকটু থাকি। হলের বাইরে ছাদের নিচে গাদাগাদি ভিড়, সেখানে সে দাঁড়িয়ে থাকে। বোধহয় ওই মেয়েটাও ওইখানেই দাঁড়িয়ে।
বৃষ্টি দেখে আজাদের মনটা একটু খারাপ হয়। কেন খারাপ হয় সে জানে না, বোধহয় জানে। তার মিলির কথা মনে পড়ছে। মেয়েটা পাকিস্তান কোথায় পড়ে আছে কে জানে। কেনই বা সে তার জীবনে এলো, কেনই বা এভাবে হারিয়ে গেল। আজাদ ফারুকের পাশে গিয়ে দাঁড়াল। চল, বৃষ্টিতে ভিজতে ভিজতে যাই। চল। আরে আমি তো তাই বলছি, ভিজে গিয়ে সর্দি বাঁধায় যদি, তুই ব্র্যান্ডি খাওয়াবি ব্যাস। ফারুক বলে। এ ওমর চলে আয়, আজাদ ডাকে। বন্ধু দুজন তাকে ফেলেই চলে যাওয়ার উদ্যোগ করছে দেখে ওমর তাদের পিছু নেয়। কি ব্যাপার, তুই আমাদের সাথে আসলি যে? আজাদ বলে। তোরা বেটা ভিজতে ভিজতে রওনা দিলি কেন? একটা রিক্সা তো অন্তত পাওয়া যেত। ওমর বলে। তিনজনে এক রিক্সায় উঠলে ভিজতেই হতো। আজাদ বলে। তুই আসলি কেন? ওই মেয়েকে বাড়ি পৌঁছে দিয়ে তারপর আসতি। ফারুক বলে। মেয়ে? কোন মেয়ে? ওমর বিস্মিত হওয়ার ভান দেখায়। ওই যে তোর হেভি জিনিস। আজাদ মনে করিয়ে দেয়। আরে না, আমি একটা বুকলেট পাইছি, সেইটার জন্য দেরি করতেছিলাম। ওইটা ভিজাইতে চাই না। ওমর বলে। কি বুকলেট? ফারুক জানতে চায়। আগরতলা ষড়যন্ত্র মামলার আদালতে দেওয়া শেখ মুজিবের জবানবন্দি। ওমর বলে। আরে বাস, এটা এত তাড়াতাড়ি বই হইয়া বার হয়ে গেল? দেখি। ফারুক বলে। না, বৃষ্টিতে ভিজাইতে চাই না, পরে দেখিস। ওমর নির্বিকার ভঙ্গিতে জবাব দেয়। বৃষ্টি থেমে যায়। তারা দৌড়ে একটা বারে ঢোকে। বেয়ারা তোয়ালে এনে দেয়। আজাদ ব্র্যান্ডির অর্ডার দেয়। প্রথম প্রথম ঘরটা বেশ অন্ধকার লাগছিল। ধীরে ধীরে তারা ধাতস্থ হলে চারপাশ পরিষ্কার দেখা যায়। বেয়ারা পানীয় পরিবেশন করে। তারা চিয়ার্স বলে গেলাস সূচি আরম্ভ করে। ব্র্যান্ডির গেলাসে চুমুক দিতে দিতে ওমর বলে, এই মাথার ওপরের লাইটটা জ্বালাও। আলো খানিকটা বেড়ে গেল। সে পেটের কাছে কাপড়ের নিচে গচ্ছিত রাখা বুকলেটটা বের করে শেখ মুজিবের জবানবন্দি পড়তে থাকে। একটু পরে তরলের মাত্রা একটু বেশি হলে সে জোরে জোরে পড়া শুরু করে দেয়। বলে, দোস্ত, শেখ সাহেবরে অ্যারেস্ট করার ডিসক্রিপশনগুলা খুব ইন্টারেস্টিং। 58 সালের পর থেকে আইয়ুব খানের আমলে শেখ সাহেব তো 2 দিনও জেলের ভাত না খেয়া থাকে নাই। এই দেখ, 1958 সালের 12ই অক্টোবর তাহারা পূর্ব পাকিস্তান জননিরাপত্তা অর্ডিন্যান্সে আমাকে গ্রেফতার করে এবং 1.5 বৎসর কাল বিনা বিচারে আটক রাখে। আমাকে এইভাবে আটক রাখাকালে তাহারা আমার বিরুদ্ধে 6টি ফৌজদারি মামলা দায়ের করে, কিন্তু আমি ওই অভিযোগ হইতে সসম্মানে অব্যাহতি লাভ করি। 1962 সালে বর্তমান শাসনতন্ত্র জারির প্রাক্কালে যখন আমার নেতা মরহুম শহীদ সরওয়ার্দিকে গ্রেফতার করা হয়, তখন আমাকেও জননিরাপত্তা অর্ডিন্যান্স বলে কারান্তরালে নিক্ষেপ করা হয় এবং প্রায় 6 মাস বিনা বিচারে আটক রাখা হয়। আমার প্রতিষ্ঠান পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ 6 দফা কর্মসূচি গ্রহণ করে এবং দেশের উভয় অংশের মধ্যকার অর্থনৈতিক ও অন্যান্য বৈষম্য দূরীকরণের অনুকূলে জনমত যাচাই ও গঠনের জন্য 6 দফার পক্ষে জনসভা অনুষ্ঠানে প্রবৃত্ত হয়। ইহাতে প্রেসিডেন্ট সহ অন্যান্য সহকারী নেতৃবৃন্দ ও সরকারি প্রশাসন যন্ত্র আমাকে অস্ত্রের ভাষায় গৃহযুদ্ধ ইত্যাদি হুমকি প্রদান করে এবং একযোগে 1 ডজনেরও অধিক মামলা দায়ের করিয়া আমাকে হয়রানি করিতে শুরু করে। ফারুক বলে, এই বেটা, তুই কি এখন পুরা বইটা পড়বি নাকি? শালা মাতালের কাণ্ড দেখো। ওমর বলে, ডোন্ট ডিস্টার্ব, এই জায়গাটা মোস্ট ইন্টারেস্টিং। খালি গ্রেপ্তার আর জামিন আর গ্রেপ্তার, হয়রানি কাকে বলে? আরে বেটা শোন না, 1966 সালের এপ্রিলে আমি যখন খুলনায় একটি জনসভা করিয়া যশোর হইয়া ঢাকায় ফিরিতেছিলাম, তখন তাহারা যশোরে আমার পথরোধ করে এবং আপত্তিকর বক্তৃতা প্রদানের অভিযোগে ঢাকা হইতে প্রেরিত এক গ্রেফতারি পরোয়ানা বলে এইবারের মতো প্রথম গ্রেফতার করে। আজাদ মনে হয় একটু বেশি খেয়ে ফেলেছে, তার মাথা ঝিমঝিম করছে। শেখ মুজিব তো সারা প্রদেশ ঘুরে 2 পাকিস্তানের বৈষম্য ভালোই তুলে ধরেছেন, আর তার বক্তৃতা শুনলে গায়ের রোম খাড়া হয়ে যায়। মনে হয় এক্ষুনি দেশ স্বাধীন করতে না পারলে আর মুক্তি নাই। কিন্তু তাতে কি? আজাদ কি তার মিলিকে ফিরে পাবে? মিলি কেন পাকিস্তানি রয়ে গেল? মিলিকে কিন্তু সে কোনোদিনও মুখ ফুটে বলে নাই যে তাকে তার ভালো লাগে, বরং মিলি বলেছিল, খালাকে বলেছি আপনার কথা। তার মানে মাকেও বলা হয়ে গেল। কি বলা হলো? আপনার কথা। আপনার কথাটা কি? এই যে আপনার আমার সম্পর্ক। মিলি, আমাকে তোমার কেমন লাগে? কেমন লাগতো আসলে? তাহলে একবার বিদায় বলে যাবে না? এভাবে। বেয়ারা, আরেক প্যাগ। ওমর পড়েই চলেছে শেখ সাহেবের জবানবন্দি। আমাকে যশোরের মহকুমা ম্যাজিস্ট্রেটের সম্মুখে উপস্থিত করা হইলে
তিনি আমাকে অন্তর্বর্তীকালীন জামিন প্রদান করেন। আমি ঢাকার সদর দক্ষিণে মহকুমা প্রশাসনের সম্মুখে উপস্থিত হইলে তিনি আমার জামিনে অসম্মত হন, কিন্তু মাননীয় দায়রা জজ প্রদত্ত জামিন বলে আমি সেই দিনই মুক্তি পাই এবং নিজ গৃহে গমন করি। সেই সন্ধ্যায় 8টায় পুলিশ পুনরায় আপত্তিকর বলিয়া কথিত এক বক্তৃতার উপর সিলেট হইতে প্রেরিত এক গ্রেপ্তারি পরোয়ানা বলে আমার বাসগৃহ হইতে আমাকে গ্রেফতার করে। পুলিশ সেই রাত্রেই আমাকে সিলেট লইয়া যায়। পরদিন প্রাতে আমাকে আদালতে উপস্থিত করা হইলে সিলেটের মহকুমা ম্যাজিস্ট্রেট আমার জামিনের আবেদন বাতিল করিয়া আমাকে কারাগারে প্রেরণ করেন। পরদিন সিলেটের মাননীয় দায়রা জজ আমাকে জামিন প্রদান করেন। আজাদ বলে, আরে এ তো খালি গ্রেফতার করে আর ম্যাজিস্ট্রেট জামিন দেয় না, আবার দায়রা জজ জামিন দেয়, আবার পরদিন গ্রেফতার করে, এই একই কথা তুই আর কত পড়বি? পড়েন স্যার পড়েন। আশেপাশে সব বেয়ারা ভিড় করে শুনছে। বারের খরেদ্দাররাও আশপাশের টেবিলে বসে কান খাড়া করে আছে শেখ মুজিবের জবানবন্দি শোনার জন্য। আরে এ তো মুশকিল হল। ওমর পড়ে চলে, কিন্তু মুক্তি হইবার পূর্বেই পুলিশ পুনরায় আপত্তিকর বলিয়া কথিত এক বক্তৃতা প্রদানের অভিযোগে আমাকে কারা দরজায় গ্রেফতার করে। এবারের গ্রেফতারি পরোয়ানা মোমেনশাহী হইতে প্রেরণ করা হইয়াছিল। সেই রাত্রে পুলিশ পাহারাধীনে আমাকে মোমেনশাহী লইয়া যাওয়া হয় এবং এইভাবে মোমেনশাহীর মহকুমা ম্যাজিস্ট্রেট আমার জামিন প্রদানে অস্বীকৃত হন এবং পরের দিন জেলা দায়রা জজ আমাকে জামিন প্রদান করেন। ঠিক? ফারুক বলে, ঠিক। ওমর সাই দিয়ে গেলাস হাতে নিয়ে চুমুক দেয়। তারপর স্যার? বিয়ারা বলে, 1966 সালের মে মাসের প্রথম সপ্তাহে, সম্ভবত 8 মে, আমি নারায়ণগঞ্জে এক জনসভায় বক্তৃতা করি এবং রাত্রে ঢাকায় নিজ গৃহে প্রত্যাবর্তন করি। রাত 1টায় পুলিশ ডিফেন্স অফ রুলের 32 ধারায় আমাকে গ্রেফতার করে। একই সঙ্গে আমার প্রতিষ্ঠানের বহু সংখ্যক নেতৃবৃন্দকে গ্রেফতার করা হয়। ইহাদের মধ্যে ছিলেন পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমদ। বড় তালিকা, পইরা শেষ করণ যাইব না ভাই সব। ওমরের মুখ দিয়ে থুতু ছিটে বের হয়ে ফারুকের গায়ে পড়লে সে একটা চাপড় মারে ওমরের পিঠে। ওমর 2 পৃষ্ঠা গ্রেফতারের তালিকা পার হয়ে পড়ে। অধিকন্তু পূর্ব পাকিস্তানের সর্বাপেক্ষা জনপ্রিয় বাংলা দৈনিক ইত্তেফাককেও বর্তমান শাসক গোষ্ঠী নিষিদ্ধ ঘোষণা করে। তোফাজ্জল হোসেন মানিক মিয়াকে দীর্ঘকালের জন্য কারারুদ্ধ রাখিয়া তাহার বিরুদ্ধে বেশ কয়েকটি ফৌজদারি মামলা দায়ের করে। প্রায় 21 মাস আটক রাখিবার পর আমাকে 1968 সালের জানুয়ারির 17-18 তারিখে রাত 1টার সময়ে আমাকে তথাকথিত মুক্তি দেওয়া হয় এবং কারাগারের ফটক হইতে কতিপয় সামরিক ব্যক্তি দৈহিক বল প্রয়োগ করিয়া আমাকে ঢাকা সেনানিবাসে লইয়া আসে এবং একটি রুদ্ধ কক্ষে আটক রাখে। হঠাৎ একজন বেয়ারা এসে ওমরের কানের কাছে মুখ নামায়, ফিসফিস করে বলে, স্যার টিকটিকি স্যার। বইটা লুকায় ফেলেন। সঙ্গে সঙ্গে শ্রোতারা সব নিজ নিজ গ্যালাস নিয়ে স্বাভাবিক হওয়ার অভিনয় শুরু করে। ফারুক বলে, চল দোস্ত, কাইটা পড়ি। তারা বাইরে বেরিয়ে এসে দেখে মুষলধারে বৃষ্টি পড়ছে। আজ বোধহয় ঢাকা ভেসেই যাবে। শীতকাল। 1969 সালের প্রথম দিকটায় এসে শীতটা বোধহয় একটু বেশিই পড়েছে। আজাদের ঘুম থেকে ওঠার কথা ছিল সকাল 8টায়। সকাল 9টার মধ্যেই সে হাজির হবে নয়াপল্টনে, মিন্টু সাহেবের বাসায়। তার সাথে যাবার কথা মতিঝিলে, একটা বীমা অফিসে, ওই অফিসের স্টেশনারি সরবরাহের কাজটা পাওয়ার জন্য দরবার করতে। কিন্তু সকাল 8টায় লেপের নিচ থেকে বের হবার ঝক্কিটা কে সামলাবে? মা এসে দুবার ডেকে গেলেন, আজাদ, আজাদ, ওঠ, 8টা তো কখন বেজে গেছে। আজাদ নিদ্রা জড়িত কণ্ঠে বলে, বাজুক, আমাকে 9টায় ডেকো। সে মাথার উপরে লেপ মুড়ে দিয়ে আবার চোখ বন্ধ করে। ও ঘর থেকে জায়েদের পড়ার আওয়াজ আসছে। জায়েদ জোরে জোরে সুর করে পড়ে। খানিকক্ষণ লেপে রোমের ভেতরে শুয়ে জেগেই ছিল আজাদ। তারপর আবার ঘুমিয়ে পড়ে। ঘুমের মধ্যে একটা মিষ্টি স্বপ্ন দেখছিল। এমন সময় আবার মার ডাক, আজাদ, তোর 9টা তো পার হয়ে যায়, উঠবি না? আজাদ ধরপড় করে উঠে, লেপটা গায়ে জড়িয়ে ধরে বিছানা থেকে নামে। ব্রাশে পেস্ট লাগিয়ে লেপটা ছুঁড়ে মেরে কলতলার দিকে যায়। 1 মিনিটে প্রাতক্রিয়াদি সেরে প্যান্ট পরে সে রেডি। মা, জায়গা। মা বলেন, নাশতা খেয়ে তারপর যা, না খেয়ে কই যাবি? আজাদ জানে মা নাশতা না খেয়ে বাইরে বের হতে দেবেন না। আবার এখন নাশতা খেতে গিয়ে দেরি হয়ে গেলে তার বড় ক্ষতি হয়ে যাবার সম্ভাবনা। মিন্টু ভাই বেরিয়ে যাবেন, কাজে একটা মিথ্যা কথা তাকে বলতে হবে। মা, নাশতার দাওয়াত আছে এক বাড়িতে, তোমার নাশতা তো এখন খাওয়া যাবে না। একটা টোস্ট বিস্কুট খেয়ে 1 কাপ চা খেয়ে যা অন্তত।
সময় নাই, 9টার মধ্যে পৌঁছানোর কথা, এখানেই 9টা বেজে গেছে। দেখো তো ছেলের কাণ্ড। মা হাসেন। তোকে তো আমি 8টাতেই ডেকে দিয়েছিলাম। আজাদ একটা সোয়েটার গায়ে চড়াতে চড়াতে দৌড়ে ঘরের বাইরে যায়। তেজকুনিপাড়া থেকে নয়াপল্টন অনেক দূর, একটা রিক্সা নেওয়া দরকার। কিন্তু রাস্তায় আশপাশে কোনো রিক্সা দেখে না, দোকানপাটও এখনও খোলে নাই। ঢাকার দোকানদাররা সব সাহেব, 10টা-11টার আগে সাধারণত দোকানের ঝাঁপ খোলে না। কিন্তু রিক্সাওয়ালাদের কি হলো? আরেকটু এগিয়ে গেলে আজাদের মনে হয়, এত লোক হেঁটে যাচ্ছে, ব্যাপার কি? আজ কি স্ট্রাইক নাকি? তাই তো, আজ তো হরতাল হতেই পারে। দুরশালা, হরতালের দিনে বিমা অফিসের কর্মসূচি রাখাই ঠিক হয় নাই। এখন সে এতটা পথ খালি পেটে হেঁটে হেঁটে যাবে নাকি? পেট খালি, শৌচাগারেও যাওয়া হয় নাই। অথচ সামনে দূরস্থ পারাবার। আগে মোড়ের চায়ের দোকানে গিয়ে পরোটা আর ডাল ভাজি খেয়ে নেবে নাকি? কিন্তু চায়ের দোকানটা ঠিক তার মতো ভদ্রলোকের বসার জন্য উপযুক্ত নয়। রিকশাওয়ালা শ্রেণীর লোকেরা এটাতে বসে, মাটিতে পুঁতে রাখা গাছের ডালের ওপরে পাতা তক্তা, এই হল এর আসন। আর তাতে পা তুলে বসে থেকে রিকশাওয়ালারা ছোট ছোট চায়ের কানা ভাঙা কাপ থেকে চা পিরিচে ঢেলে সুরুত সুরুত করে খাচ্ছে। এ দৃশ্য কল্পনা করার সঙ্গে সঙ্গে আজাদ ওখানে যাওয়ার চিন্তা বাদ দেয়। শীতটা তার শরীর থেকে এখনো যাচ্ছে না। সে তার বিদেশি সিগারেটের প্যাকেটে হাত দেয়, একটা সিগারেট বের করে, লাইটার বের করে অগ্নিসংযোগ করে তাতে। খালি পেটের সিগারেট, মা শুনলে কতই না রাগ করবেন, তার মনে হয়। জালো জালো, আগুন জালো স্লোগান যায়। আজাদ দেখে অল্প কয়েকজন লোকের একটা মিছিল। মিছিলের মধ্যে আবার বস্তির কয়েকটা ছেলে ছোকরা। মিছিল তার আগে আগে যাচ্ছে। সে সিগারেটের ধোঁয়া ছেড়ে মনে মনে বলে, আগুন জ্বালিয়ে তো বাবা সিগারেট ধরালাম, আমার কাজ আমি করেছি, এবার তোরা তোদের কাজ কর। সে এগিয়ে যায়। রোদ উঠছে, কুয়াশা কেটে যাচ্ছে, তার এখন একটু একটু করে গরম লাগছে। সে সোয়েটার খুলে কোমরে বাঁধে। মিছিলটা ধীরে ধীরে ফার্মগেটের দিকে এগিয়ে যাচ্ছে এবং আশ্চর্য যে মিছিলের আকার বড় হতে থাকে। আয়ুব শাহের গদিতে আগুন জ্বালো একসাথে, আয়ুব মোনেম 2 ভাই, এক দড়িতে ফাঁসি চাই। এই স্লোগান শুনে আজাদ একটু চিন্তিত হয়। একটা দড়িতে দুজনকে ফাঁসি দেওয়া বাস্তবে সম্ভব হবে কিনা? শুধু দড়ির খরচ বাঁচাতে গিয়ে না আবার আয়ুব আর মোনায়েম দুইখানি বেঁচে যায়। প্রথম কথা হলো, একটা দড়িতে একটা বড় ফাঁস বানিয়ে দুজনের গলা একসঙ্গে ঢুকিয়ে দেওয়ার পর তাদের দুজনের গলায় ফাঁস লাগবে কিনা? শ্বাস প্রশ্বাস বন্ধ না হলে তারা দুজনে কি মারা যাবে? না গেলে কি হবে? আবার দুজনের ভর একসঙ্গে একটা দড়ি সইতে পারবে কিনা? যদি দড়ি ছিঁড়ে যায় তাহলে কি হবে? পড়ে গিয়ে বেটারা ব্যথা পাবে কি পাবে না? মিছিল বড় হচ্ছে, আর তার দৈর্ঘ্য বাড়তে বাড়তে একেবারে তার কাছে পর্যন্ত এসে যাচ্ছে। আরে মুশকিল তো, সে তো মিছিলে নামবে বলে সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে পথে নামে নাই। তার উদ্দেশ্য অত মহৎ নয়, নিতান্তই একটা সাপ্লাইয়ের কাজ পটানোর জন্যে না সে। দোস্ত, আইসা পড়ছো? ভালো ভালো। তোমাকে মতো বড় লোকের পোলা আয়া পড়লেন না, বিসিলে জোশ আহে। কে? না, খসরু, তার এক ক্লায়েন্ট। নিজেও সে বড় লোকের ছেলে, তবে সে নিজেকে শ্রেণীচ্যুত বলে মনে করে। এখন কৃষক শ্রমিকের নেতৃত্বে একটা বিপ্লব টিপ্লব ঘটানোর স্বপ্ন দেখছে। জেলের তালা ভাঙব, শেখ মুজিবকে আনব। খসরু স্লোগানে কণ্ঠ মেলায়। আজাদ বিস্মিত, কারণ শেখ মুজিবকে খসরু নেতা মানে না, মনে করে বুর্জোয়া স্বার্থের বাঙালি প্রতিনিধি। কি ব্যাপার, তুমিও শেখ সাহেবের মুক্তি চাও নাকি? আজাদ বলে, অফকোর্স চাই। মাওলানা কয়ে দিছেন মুজিবরে ছাড়তে কইব, ব্যাস আমি তার লাইনে আসি। মিছিল আরও বড় হয়। এখন আজাদের পেছনেও মানুষ, তার পরিচিত আরও আরও লোকজন, বন্ধুবান্ধবকে দেখা যাচ্ছে। আজাদ বিস্মিত হয়ে খেয়াল করে মিছিলের সঙ্গে হাঁটতে তার ক্লান্তি লাগছে না। অনেকটা পথ যে সে ইতিমধ্যে পাড়ি দিয়ে এসেছে সে খেয়ালই করে নাই। জালো জালো, আবার ধ্বনি ওঠে, আগুন জালো। আজাদ স্লোগানের জবাব দেয়। সে ভেবেছিল এই জবাব দেবার সঙ্গে সঙ্গেই সে আরেকটা সিগারেটে অগ্নিসংযোগ করবে, কিন্তু তার করা হয় না। তার হাত আপনা আপনি মুঠো হয়ে আকাশের দিকে উঠতে থাকে। তখন তার নিজেকে বেশ শক্তিশালী বলে মনে হয়। ইতিমধ্যে তাদের পাশে একটা রাইড পুলিশ ভ্যান উদিত হয়েছে, কিন্তু আজাদের বিন্দুমাত্র ভয় লাগে না। মনে হয় এত এত মানুষের শক্তির কাছে ওরা খুবই নগণ্য, খুবই তুচ্ছ। আজাদ মনে মনে বলে, বাবারা, তোমরা আস্তে আস্তে নয়াপল্টনের দিকে চলো, আমার রাস্তা সংক্ষিপ্ত হয়।
গন্তব্য কাছে আসতে থাকে। তার মনে হয় মিছিলটা একটা ট্রেন, আর সে বিনা টিকিটে ট্রেনে উঠে পড়েছে। সে বিনা টিকিটে উঠেছে কারণ তার উদ্দেশ্য আর মিছিলকারীদের উদ্দেশ্য এক নয়। সে শুধু নয়াপল্টনে মিন্টু সাহেবের বাসা পর্যন্ত পৌঁছাতে চায়, আর মিছিলকারীরা চায় রাজবন্দীদের মুক্তি, ছাত্রদের 11 দফার বাস্তবায়ন, আওয়ামী লীগের 6 দফা অর্জন। কি জানি, সবাইকে সে তো চেনে না। ওদের মধ্যে কেউ কেউ নিশ্চয় চায় স্বাধীন বিপ্লবী সমাজতান্ত্রিক পূর্ব বাংলা। আজাদ এসবের ঠিক কোনটা যে চায় সে জানে না। তবে এই শালা আয়ুব খানটা গেলে সে খুশি হয়, আর পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে থাকাটা ঠিক পোষাবে না। ওরা শালা বাঙালিদের ঠিক মানুষই মনে করে না, মুসলমানও মনে করে কিনা সন্দেহ। করাচিতে দীর্ঘদিন থেকে এ কথাটা সে বুঝে এসেছে। শেখ সাহেব 6 দফার ব্যাখ্যায় পশ্চিম পাকিস্তানিদের উদ্দেশ্যে বলেছেন, পাকিস্তানের মোট রাজস্বের শতকরা 62 টাকা খরচ হয় দেশরক্ষা বাহিনীতে, আর 32 টাকা খরচ হয় কেন্দ্রীয় সরকার পরিচালনায়। এই 94 টাকা পুরোটাই খরচ হয় পশ্চিম পাকিস্তানে, অথচ পূর্ব পাকিস্তানে সংখ্যাগরিষ্ঠদের বাস। পাকিস্তানের বৈদেশিক মুদ্রার 2/3 আয় হয় পূর্ব পাকিস্তানের পাট থেকে। শেখ মুজিব এইটা ঠিকই বলেছেন, ডিম পাড়ে হাসে, খায় বাগডাসে। এ তো বৈষম্য সহ্য করা যায় না, আবার প্রতিবাদ করলেই গুলি। মিছিল অনেক বড় হয়ে গেছে, আর সামনে কাকরাইলের বোর্ডে পুলিশ আর ইপিআর কাঁটাতারের ব্যারিকেড দিয়ে মিছিলের গতিরোধ করার জন্য প্রস্তুত হচ্ছে। আজাদের রক্ত গরম হতে থাকে। সে চেয়েছিল অন্তত পল্টন পর্যন্ত মিছিলের সঙ্গে হেঁটে যেতে, আর এই শালারা সেটা করতে দেবে না। কেন? মিছিল করার অধিকার কি আমাদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে না? এই শালারা, রাস্তা কি তোর বাপের? মিছিল করতে দিবি না কোন আইনে? আমার টাকায় কেনা গুলি আমার বুকেই মারো। শুনছিলেন আনিসুল হকের উপন্যাস মা এর 5ম পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতুরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।